আমি যখন একটা এরকম ডিরেক্ট গভর্নমেন্টের এগেইনস্টে দাঁড়ায় যাচ্ছি, ইট টেকস 1 সেকেন্ড টু ফাইন্ড মি আউট। অনেক রিস্কি অ্যান্ড ইউ লুজ এভরিথিং। মাই লাইফ ইটস লাইক এ মুভি। ইউ নিড টু প্র্যাকটিস সো মাচ যাতে এক্সপার্টিসটা তোমার কাছে ইজি হয়ে যায়। প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ 4 কাপ যেটা আমি বাসা থেকে নিয়ে এসেছি, সেল করতে বললে আমি আজকে এটা 100 টাকায় সেল করতে পারবো। ইফ আ ক্লায়েন্ট ডাজ নট লাইক মাই মেথড, আই ডোন্ট ওয়ার্ক ফর দ্যাট ক্লায়েন্ট। ইম্প্যাক্টটা এমন হবে যেটা মানুষ বছরের পর বছর মনে রাখবে, সো দ্যাট আমার ব্র্যান্ডিংটা অনেক সলিড হয়। যে হাউ ডু ইউ থিঙ্ক আই অ্যান্সার সো মেনি কোয়েশ্চেন্স সো ফ্লুয়েন্টলি উইথ ডেটা অ্যানালিটিক্স। 99.9% মানুষের মধ্যে 5টা সংমিশ্রণ নাই। টাকা থাকলে টাইম নাই, টাইম থাকলে টাকা নেই, দুইটা থাকলে বয়স নাই। ইফ ইউ ওয়ান্ট টু ড্রপ আউট, ইউ হ্যাভ ফুল ফ্রিডম, তোমার ইচ্ছা, তোমার লাইফ, বাট রিপ্লেস ইট উইথ সামথিং বেটার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু স্মার্ট বাংলাদেশ 2.0 পডকাস্ট, উইচ ইজ বেসিক্যালি সেগমেন্ট পডকাস্ট অফ টেক্সপায়ার পডকাস্ট। সো যেখানে আমরা ডিসকাস করি হাউ টু মেক বাংলাদেশ স্মার্টার। আপনাদের অনেকের রিকোয়েস্টেড একজন গেস্ট অ্যাকচুয়ালি আমার সাথে আছে রাইট নাও। হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স অফ বাংলাদেশ। এছাড়া উনি একটা মাথা নষ্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বিজনেস মেন্টালিটি নিয়ে চলাফেরা করেন। আই গেস অনেক অলরেডি অনেকে চিরে ফেলেছেন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দি সালমান মোহাম্মদ মুক্তাদির। থ্যাংক ইউ সো মাচ এত বড় বড় ওয়ার্ডস দিয়ে আমাকে ডিসক্রাইব করার জন্য। বাট যাই হোক, আমি তোমাদের সাথে আসতে পারি, আমিও বেশ হ্যাপি, এক্সাইটেড। আই এম ওয়েটিং ফর কোয়েশ্চেন্স যেগুলো ভাইরাল হবে পরে ইনশাল্লাহ ধরতে পারি। শুরুতে আপনাকে আমি থ্যাংক ইউ দিতে চাই, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু দিশা আপু, বিকজ উনি না থাকলে মেবি আপনার ঘুম থেকে উঠানো না, এটাই জীবনে প্রথমবার আমি ঘুম থেকে উঠলাম। এর আগে আমি কোনোদিন ঘুম থেকে উঠিনি নিজে। হ্যাঁ, আমাকে দিশা এসে ঘুম থেকে উঠাতো, বাট বিয়ের পর এখন ঘুম থেকে উঠে আর কি। ওয়াও, নাইস। আমি এই শোতে অ্যাকচুয়ালি আমি বোরিং কোয়েশ্চেন্স করবো না, যতটা পারবো অ্যাভয়েড করবো ওগুলা। বাট আপনার জার্নির শুরুটা এবং অ্যাকচুয়ালি আপনার রাইট নাও কোন পজিশনে আছেন সবকিছু যদি একটা সামারি দেন শর্টলি, লাইক দিস ইজ নট ইন্টারভিউ। সো আপনি যেভাবে মন চাইভাবে যদি এক্সপ্লেন করতে পারতেন ফর দ্য অডিয়েন্স। একদম সিম্পলিফাই ওয়েতে যদি এক্সপ্লেন করি, মাই লাইফ ইজ অলওয়েজ, মানে একদম অনেস্টলি বলতেছি, মানে ফ্রেজ করে না, মানে ইটস লাইক এ মুভি। আমার কাছেও ফিল হয়। অ্যান্ড বাহির থেকে যদি আমরা যদি বই পড়ে থাকি, মুভিজ দেখে থাকি, এটা এরকমই যে একটা র্যান্ডম খুবই তার ছিঁড়ে একটা ছেলে পুরোপুরি কোনো গোলস ছাড়া হচ্ছে লাইফে যেভাবে আগাতে চায়, তার প্যাশন ফলো করে, অ্যান্ড দেন হি কামস ইন টু দিস পজিশন অফ হিস লাইফ যেখানে হি হ্যাজ লটস অফ রেসপন্সিবিলিটিস, বড় একটা রোল প্লে করতে হয়, তার উপরে মানুষের অনেক কি বলবো এক্সপেকটেশন থাকে, আবার তার নিজেরও কিছু প্যাশন থাকে। আমারটাও সিমিলার, যে আই স্টার্টেড ফ্রম সামওয়্যার, যেখানে এসে থামছি সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড আই থিঙ্ক ইটস জাস্ট লাইক এ মুভি। অনেক অ্যাডভেঞ্চার্স, অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক ড্রামা, অনেক কিছু। আই থিঙ্ক আই নেভার রিগ্রেটেড এনি স্টেপ অফ মাই লাইফ। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় পাওয়ার। এটাই হচ্ছে সামারাইজ করে বলা যায়, ইটস আ ব্লেসড, অনেক ব্লেসিং আমার লাইফ, ইটস আ ব্লেসড লাইফ, আলহামদুলিল্লাহ। সো আপনি যে অ্যাকচুয়ালি জোস কন্টেন্ট যে আসলে বানান, এটার অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ যে প্রসেসটা, মানে এটা ক্রিয়েটিং প্রসেসটা আসলে আপনি কিভাবে চিন্তা করেন এবং এটা শুরু কিভাবে হয় আসলে? সো একটা ক্রিয়েটিভিটি নিয়ে একটা মিসকনসেপশন হচ্ছে, মানুষ মনে করে ইটস আ গিফটেড থিং। সামওয়াট ইয়েস, বাট এন্টায়ারলি এটা ট্রু না। আমাদের পুরো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা মেজর পার্ট হচ্ছে আমাদের ব্রেইন ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে। সো আমি যদি প্রতিদিন ওয়ার্কআউট করি, আমি যদি ফিট হওয়ার ট্রাই করি, যেভাবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেমন হয়, একইভাবে তুমি তোমার ব্রেনকেও একভাবে ডেভেলপ করতে পারো। অনেক ম্যাথস করলে তুমি ম্যাথসের সাইড থেকে ভালো করবা, অনেক বেশি সায়েন্স পড়লে তুমি সায়েন্স নিয়ে ভালো করবা। ক্রিয়েটিভিটি ইজ আ প্র্যাকটিস অ্যাজ ওয়েল। তুমি অনেক ক্রিয়েটিভ হতে পারো। বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিয়েটিভ মানুষ আছে, তারা কিন্তু সাকসেসফুল না, বিকজ দে ডোন্ট প্র্যাকটিস দ্যাট ক্রিয়েটিভিটি। বিকজ যখন তুমি এক্সিকিউট করো, ওটাতে যখন তোমার এক্সপার্ট হইতে হবে, ইউ নিড টু প্র্যাকটিস সো মাচ যাতে এক্সপার্টিসটা তোমার কাছে ইজি হয়ে যায়। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এত বেশি এক্সিকিউট করছি যে আমার কাছে এখন ইটস ভেরি ইজি। আমাকে তুমি প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ 4 কাপ যেটা আমি বাসা থেকে নিয়ে এসেছি, সেল করতে বললে আমি আজকে এটা 100 টাকায় সেল করতে পারবো। ওই ক্রিয়েটিভিটি আমার আছে। উইদাউট সেলিং অ্যান্ড ইউজিং মাই ফেস, আই ক্যান স্টিল সেল দিস কাপ। সো আই থিঙ্ক দ্যাট কামস ফ্রম প্র্যাকটিস। আচ্ছা, এই প্র্যাকটিসের কথা যেহেতু বললেন, এই প্র্যাকটিস করার যে নেশাটা, এটা এক প্রকারের নেশাই, কিন্তু এই নেশাটা আসলে আপনার মধ্যে আসে কিভাবে? আপনার মাথায় কোনো রোল মডেল ছিল যে আমি আসলে ওর মতন হতে চাই? রোল মডেল ইন্সপিরেশন ছিল, মানে শুরুর দিকে ছোট, আমরা যখন ছোট, তোমরা তো ছোট ছিল, তোমরা কানেক্ট করতে পারবো। এখন যাই না কেমন হয়, তখন তো ইন্টারনেট নতুন অ্যান্ড তখন ডেটা কিনতে হইতো, প্যাকেজ থাকতো ডেটার। তো ওই পুরো প্যাকেজটা শেষ হইতো খালি রে উইলিয়াম জনসন, নিগা হিগা এদেরকে দেখে। তো ওই টাইমে খুব ইচ্ছা করতো যে এত মজার ভিডিও। আর তখন তো এত প্রোডাকশন ছিল না, এত ক্যামেরা ছিল না, নাথিং। মানুষ ফোন দিয়ে ভিডিও করতো, ক্যামেরা খুব কম মানুষের কাছে ছিলই না বলতে গেলে। তো যখন দেখতাম যে টিভি বাদেও অনলাইনে মানুষ এফার্ট দিয়ে প্রোডাকশন বানাচ্ছে বা ভিডিও স্কেচ বানাচ্ছে, ইট ওয়াজ ভেরি নিউ, ভেরি রিফ্রেশিং। রাত্রে ঘুমানোর আগে দেখতাম, স্কুল থেকে এসে দেখতাম, কলেজ থেকে এসে দেখতাম। ওখান থেকে মনে হতো বাংলাদেশি কাউকে পাই না, সার্চ দিতাম, হ্যাঁ, যে বাংলাদেশি কি আছে দেখি, তার কেউ ছিল না। তো খারাপ লাগতো যে এটা একটা কথা হইলো, মানে কেন থাকবে না, এটা একটা কিউরিওসিটি। ওখান থেকে নিজে থেকে ট্রাই করায় আস্তে আস্তে যেটা আমরা স্বপ্ন দেখতাম ওটা হয়ে গেছে আর কি। এই
আচ্ছা, আপনার কন্টেন্টের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ধরনের কন্টেন্ট পাওয়া যায়। কিছুতে লাফালাফি থাকে, একটু ফাঙ্কি হয়, কিছু ফানি হয়, এবং কিছু কন্টেন্ট অ্যাকচুয়ালি ক্রিঞ্জ হয়, ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি যে আসে, এগুলোর পিছনে আসলে কি আপনারই মেইন ব্রেন কাজ করে নাকি লাইক আপনার টিমেরও একটা অবদান আছে? টিমের এখন গিয়ে যখন তুমি কমার্শিয়ালি কাজ করবা, টিমের অবদান সবচেয়ে বেশি, বিকজ কমার্শিয়াল কাজগুলোতে ব্র্যান্ডের অনেকগুলো গাইডলাইন থাকে। ইউ ডোন্ট ওয়ান্ট টু, যেই ভুলটা আমরা সব ক্রিয়েটাররা করে থাকি সেটা হচ্ছে যে ব্র্যান্ড আমাদেরকে টাকা দেয়, ওই টাকার বিনিময়ে আমরা কাজ করি। দ্যাট শুডন্ট বি দ্য কেস। দ্য ভ্যালুয়েশন শুড কাম ফ্রম ইয়োর এন্ড, যে আমি এমন একটা কিছু ক্রিয়েট করবো যখন টাকাটা চাবো ব্র্যান্ডই আমাকে বলতে পারবে না যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। ওই পারফেকশন লাগবে, পারফেকশন, আর ওটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, নট দ্য প্রোডাক্ট, দ্য ভ্যালু। ওই ভ্যালু দেওয়ার জন্য ইউ নিড এ টিম। তো আমরা যখন কমার্শিয়াল কাজ করি ওখানে টিমের একটা বিশাল বড় অবদান। উইদাউট দেয়ার হেল্প লাইটও তো সেট হবে না, ক্যামেরা সেট হবে না, তোমার যেসব এক্সট্রা কাস্টিং লাগবে ওরা অ্যারেঞ্জ হবে না, জিনিসপত্র সরাইতে পারবে না, অনেক বড় অবদান ওদের। পার্সোনাল যে ভিডিওগুলো ওগুলো পুরোপুরি আমি লোন কি বলে একা আইসোলেশন থেকে পাই। সো লেটস আমি হয়তো বাথরুমে বসে আছি বা আমার অফিসে একা বসে আছি, ওই জায়গা থেকে পার্সোনাল যেগুলো সোলো ভিডিওস ওগুলো হয়। সো আইডিয়েশন মাথা থেকে আসে, বাট এক্সিকিউশনে ইউ নিড এ টিম যারা রিলায়েবল। আচ্ছা, মানে বাই এনি চান্স দেখা গেল যে একটা কন্টেন্ট বানানোর সময় অনেক মানুষের অনেক ধরনের অপিনিয়ন আসে, তো আপনার ইউজুয়ালি তো আপনি ফ্রেন্ডসদের নিয়ে কাজ করেন আর কি, মোস্ট অফ দেম। যদি প্যাশন প্রজেক্ট হয় ফ্রেন্ডস নিয়ে, কমার্শিয়ালগুলো না, কমার্শিয়ালগুলো আমরা হায়ার করি মানুষদেরকে। তো এই প্যাশন প্রজেক্টের ক্ষেত্রে লাইক দেখা গেছে যে মানে কোনো একটা ফ্রেন্ডের আইডিয়া দেখা মনে হয় না যে লাইক কে মানে এটা কি বললো, এরকম কোনো রিঅ্যাকশন আসেনি আপনার? হ্যাঁ, অনেক আসে। এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে ইরফানের থেকে। ইরফান যে জোকগুলো বলে ওগুলো সবাই খালি শুনি, এই জন্য হাসি না বিকজ জোকগুলো ফানি, এই জন্য হাসি বিকজ ও কি বললো এটা, মানে কেমনে ভাবছে। হ্যাঁ, যেমন আমাদের একটা ডায়লগ ছিল যে পেঁয়াজ কেটে দেয়, ইট হ্যাজ নো মিনিং, বাট ওটা শুনে যে কি এটা কি জোক, মাথায় আসলো কেমনে আসলে, মানে আই ডোন্ট থিংক ওর মাথায় আসে। আই থিংক ও জাস্ট র্যান্ডমলি ওর ব্রেইনেও যে শর্ট সার্কিট হয় ধাপ করে সেটা বলে দেয় ওরকম। সৌভিক মাঝে মাঝে কতটা জোক বলে, ওর জোকগুলো অনেক ফানি, বাট যেভাবে ও ডেলিভার করে মনে হয় যে ও একটা পিচ দিচ্ছে, তো তখন ওর দিকে তাকায় থাকি তুই কি জোকটা এমনি করতে চাস নাকি এরকম। সো হয় আমিও সামটাইমস বলি, খুব এক্সাইটেড হয়, ফ্রেন্ডরা হয়তো পছন্দ করে না, ইট কামস ফ্রম ডিসকাশন, এটা অনেক এক্সপেরিমেন্টের ব্যাপার আসলে। আচ্ছা, সো বেসিক্যালি বলা যায় যে মেইন আইডিয়াগুলো আপনিই নেন এবং এর মাঝখানে অ্যাকচুয়ালি আপনার ফ্রেন্ডসরা হচ্ছে কি কিছু এক্সট্রা আইডিয়াস দেয় যেগুলো একটা পুট টুগেদার করে একটা পারফেক্ট একটা কন্টেন্ট ক্রিয়েট হয়। না, যেগুলো আমার ভিডিও সোলো ওগুলো কমপ্লিটলি আমার, কমপ্লিটলি আমার। যেগুলো ফ্রেন্ডসদের ওগুলো পুরোপুরি 50% করে সবাই দিই, মানে সবাই 100% দিই আর কি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে লাইক একটা কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রে লাইক ওর কন্টেন্টটাকে একটু ফানি বা ক্রিঞ্জ যেটাই বলি না কেন, ক্রিঞ্জি আর ফ্রেশের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? আমি ক্রিঞ্জি বানাইতে একদম যদি একদম বিরক্তিকর বানাই ফেলি তাহলে হবে না। সো আপনার ক্ষেত্রে আসলে কি করা উচিত টু মেক ইট লাইক কিপ ইট ফ্রেশ? আমার কাছে ফ্রেশ বলতে হচ্ছে এখন গিয়ে আমি একটা এমন পর্যায়ে আছি, ইভেন ইফ আই ট্রাই টু ক্রিয়েট সামথিং ফ্রেশ আই ক্যানট, বিকজ এভরি সিঙ্গেল ডে আমার 3টা করে কমার্শিয়াল কাজ করতে হচ্ছে। আর যেগুলো আমরা ফ্রেশ বানাইতাম ওখানে কোনো প্রেশার ছিল না, কোনো গাইডলাইন ছিল না, নাথিং টু ফলো, ইটস জাস্ট পিওর এন্টারটেইনমেন্ট, আমার ভাল লাগে বলে। সো আমাদের থিওরি এরকম ছিল যে যদি আমাদেরই ভাল লাগে তার মানে আমাদের মতো অনেক মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স মানুষ আছে যাদের ভাল লাগবে। বাট কমার্শিয়াল সাইড থেকে ইউ ক্যানট ডু দ্যাট, বিকজ তোমার টাইপের না, তখন হচ্ছে তোমার ক্লায়েন্ট যাকে সেল করতে চাচ্ছে ওই ধরনের ভিডিও বানাইতে হবে, দেয়ার ইজ এ রেস্ট্রিকশন। সো দ্যাটস ওয়াই আমি ইউটিউব ভিডিও মেকিং অনেক মিস করি, বিকজ ওই ফ্রিডমটা এখন আর পাওয়া যায় না। বাট ইফ আই গেট আ চান্স, আমি লাস্ট 3 বছর ধরে মনে হয় খালি একটা নতুন ভিডিও বানানো, একটা ভিডিও বানানো ট্রাই করতেছি। আই ডোন্ট গেট দ্য টাইম, একদম না, আই ডোন্ট গেট দ্য টাইম, বাট খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আচ্ছা, মাঝে মধ্যে কি খারাপ লাগে না যে লাইক আপনি একটা কন্টেন্ট কি এভাবে বানাইতে চাইতেছেন বাট ওই ক্লায়েন্টের রেস্ট্রিকশনের কারণে আপনি মন মতন বানাইতে পারলেন না? ক্লায়েন্টের আমার একটা ইয়ে আছে যে ইফ আ ক্লায়েন্ট ডাজ নট লাইক মাই মেথড, আই ডোন্ট ওয়ার্ক ফর দ্যাট ক্লায়েন্ট। ক্লায়েন্টকে আমার কন্ডিশনস আসতে হবে, ইফ দে এগ্রি যে আমি যেভাবে চাইছি ওভাবেই হবে, only then I take the rules. Basically I make the rules, they pay me for my rules, not for their rules, but definitely I respect that client যে I ask them তোমার কি দরকার, based on your requirement I make the beautifications যে কিভাবে রিকোয়ারমেন্টগুলোকে সুন্দর মতো ডেলিভারি করা যায়। সো ফার 100% টাইমসই এখন পর্যন্ত সবকিছু আমাদের ক্লায়েন্টস পছন্দ করে, কোনোদিন আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট ফিডব্যাক কোনো রেস্ট্রিকশনস কিছুই দেয়নি, দে লাইক ইট। সো এটাই আই থিঙ্ক আমার সার্থকতা আর কি। আচ্ছা, আপনি যে বললেন একটু আগে যে একটা প্যাশন, একটা হচ্ছে প্যাশন কন্টেন্ট আর এটা হচ্ছে কি আপনার বেসিক্যালি কমার্শিয়াল। অভদ্র প্রেম আসলে গানটা আপনার কি ছিল, প্যাশন নাকি? প্যাশন ছিল। তো এটার যে স্ক্রিপ্টিং এন্ড এভরিথিং এটা তো আসলে অনেকে ভালো চোখে দেখছে, অনেকে খারাপ চোখে দেখছে। সো এটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো, এই গানটা বানাইলেন যে লাইক? আমি হচ্ছে খুব কম কন্টেন্ট বানাই, লাইক আমার এই ফুল ক্যারিয়ারে আমার এই এক যুগের মধ্যে হাতে গোনা মেবি 100টা ভিডিও আছে নাকি, খুবই সন্দেহ আরো কম মনে হয় ভিডিও আছে। বাট আমার কথা হচ্ছে আমি খুবই কম কন্টেন্ট দিব, বাট ওইটার
ইম্প্যাক্টটা এমন হবে যেটা মানুষ বছরের পর বছর মনে রাখবে, সো দ্যাট আমার ব্র্যান্ডিংটা অনেক সলিড হয়। যে তুমি চিন্তা করো 3 বছর ধরে আমি একটা ভিডিও বানাই নাই, বাট পিপল রিমেম্বার they remember my work. আমি অ্যাজ এ পার্সন, কেউ হেট করে কেউ লাভ করে, এমন আছে অনেক হেটার্স, বাট দে লাভ মাই ওয়ার্ক বিকজ দে ক্যান আইডেন্টিফাই সালমান অ্যাজ এ পার্সন। আমার আইডিওলজি পছন্দ না, বাট সালমান অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, ওর কন্টেন্ট পছন্দ। সো ওই জিনিসটা আমার কাছে অনেক পছন্দ। ইটস লাইক আ গেম যেখানে তুমি আলাদা করতে পারতো সব কিছু। ইটস ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে ক্রিয়েটারের সার্থকতা এখানে, যে তুমি কেমন ডিফারেন্সিয়েট করতেছো নিজেকে। আচ্ছা, আপনি এই যে অভদ্র প্রেম এই গানটা রিলিজ করার পর অ্যাকচুয়ালি আপনি অনেকের কাছে একটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে আর কি আপনি চলে আসছিলেন। সো ওই মানুষগুলোকে আসলে পজিটিভ ভাবে চিন্তা করার জন্য আপনি কি কিছু করেছিলেন এরপরে? না, ওয়াই ডু দে হ্যাভ টু থিঙ্ক পজিটিভ? তোমার যদি কোনো কিছু খারাপ লাগে, আমার তোমাকে ওই ইয়েটা দিতে হবে, সম্মানটা দিতে হবে। আমার যেটা ভালো লাগে আমি তো ওটা করতে পারতেছি। সো তোমার যেটা ভালো লাগে না, তোমার আই থিঙ্ক ওই মতামত দেওয়ার অধিকার আছে। যে আপনার রাগ ওঠে না যে লাইক মানে কেন আমি আমার কন্টেন্ট বানাইতেই পারি, কিন্তু না, কারণ আমার যারা পছন্দ করে, যারা গানটা বা যারা আমার অ্যাডমায়ার করে, আমার থেকে ইন্সপায়ার্ড হয় বা আমাকে পছন্দ করে, ওরা তো আমার জন্যই দেখতেছে। সো ওদেরকে আমি যদি ওই টাইমটা না দিই, ভ্যালুটা না দিই যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং মাই ওয়ার্ক, ওই টাইমটা আমি স্পেন্ড করছি তুই কেন আমারটা পছন্দ করবি না, জিনিসটা নেগেটিভ হয়ে গেল, মানে কোনো লাভ নাই। বাট ইফ আই রেসপেক্ট ইউ অ্যান্ড মানে থ্যাংক ইউ ফর লাইকিং মাই ওয়ার্ক, তখন কিন্তু তুমি আরও মানুষকে বলবা যে তোমার আমার কাজ পছন্দ, তোমার আমার মতো অনেকে জড়ো হয়, আমরা একটা আলাদা কাল্টের মতো হয়ে যাবো তখন। কাল্ট ওয়ার্ডটা যদি একটু নেগেটিভলি ধরায়, বাট কাল্ট বলতে আমি বলতেছি যে উই বিকাম আ ক্যাটাগরি, আ গ্রুপ। ওইটা তোমার জন্য বেশি দরকার ফর লংজিভিটি অফ ইউর ক্যারিয়ার আর কি। এই যে ধরেন আমি মানে আপনি যেটা বললেন আর কি, মেমোরি ক্রিয়েট করার একটা ব্যাপার, অভদ্র প্রেম গানটা আপনার ইউটিউব থেকে মোস্ট প্রবলি সরে গেছিল। হ্যাঁ, এখনো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে গানটা স্টিল অনলাইনে আছে, লাইক পিপল ডাউনলোড করে এখনো এগুলো ইউজ করতে। দিস ইজ ইন বাংলাদেশের মিউজিক হিস্ট্রি উইদাউট এনি পেইড প্রমোশন, উইদাউট এনি ফোর্স, উইথ রেস্ট্রিকশন ফ্রম বিআরটিএ, সব ধরনের টেলিযোগাযোগ রেস্ট্রিকশনের পরেও দিস ইজ স্টিল ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্ট্রিম মিউজিক ইন বাংলাদেশ। নো ম্যাটার তুমি কত ডিসলাইক করো, মানে নাম্বার স্পিক ফর ইটসেলফ। সো ওটাই আমার কাছে মজা লাগে। বললাম না যে ইউ ফাইট ফর দ্য রাইট কজ, মানুষের খারাপ লাগবে ভালো লাগবে এটাই তো আমাদের সমাজ। সো উই ক্যানট মানে হেট দ্যাট অর গেট অ্যাংরি। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য পিপল হু লাভ ইউ। দ্যাট মিনস তোমার ভ্যালু আছে, যেখানে ভ্যালু আছে ওখানে যাবে, ওখানে কাজ করা উচিত। আচ্ছা, এই যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ড্রপ আউট? মানে বেসিক্যালি অনেকে দেখা যায় ড্রপ আউট জিনিসটাকে খারাপ চোখে দেখে, অনেকে আবার মনে করে যে আমার প্যাশন যদি পড়াশোনায় না থাকে আমি কেন পড়াশোনা করবো। আপনার পার্সপেক্টিভ আসলে ড্রপ আউট কি? অফকোর্স খারাপ, 100% খারাপ। তুমি ড্রপ আউট বলতে আমরা বুঝি হচ্ছে পড়াশোনা ছেড়ে দাও, বাট ড্রপ আউটের কনসেপ্টটা তোমার বুঝতে হবে। হ্যাভ আই অ্যাকচুয়ালি ড্রপড আউট একাডেমিক্যালি? ইয়েস। লাইফ থেকে অ্যান্ড এডুকেশন থেকে কি আই নেভার ড্রপড আউট? কখনোই না। আমি সারা জীবন পড়াশোনা করছি, টিল টুডে আই ওয়ার্ক এভরি সিঙ্গল ডে, আই স্টাডি এভরি সিঙ্গল ডে। হাউ ডু ইউ থিঙ্ক আই অ্যান্সার সো মেনি কোয়েশ্চেন সো ফ্লুয়েন্টলি উইথ ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স? বিকজ আমি প্রত্যেকদিন কনজিউম করি নলেজ, ইনফরমেশন। ড্রপ আউট করাকে এখনকার ছেলেমেয়েদের একটা জিনিস আমি খেয়াল করছি, অনেকে খারাপভাবে নিতে পারবে, ইটস আ ফ্যাক্ট। প্রচুর পরিমাণে ছেলে মেয়েটা আমাদের সময় ছিল না যে ওরা পড়াশোনা করে না, ওরা জানে না ওরা নেক্সট এ লেভেলস কখন দিব, ও লেভেলস কখন, মানে কোনো ইচ্ছা নাই, আইডিয়া নাই ওদের। আইডিয়া আমি জানি না, মানে এটা আই নো আন্ডারস্ট্যান্ড যে ওদেরও ফ্রিডম থাকা উচিত, বাট আমি ওদের ভালোর জন্যই বলছি যে এখন হয়তো এটা অত প্রেশার না, বাট দে নিড টু আন্ডারস্ট্যান্ড তুমি যত 1 বছর 2 বছরের গ্যাপ 3 বছরের গ্যাপ দিবা, ইউনিভার্সিটি হোক এ লেভেলস হোক, তোমার তত বেশি পিছিয়ে যাবে ফ্রম ইউর সাকসেস। তোমার এখন আমি সবসময় একটা কথা বলছি, আই হ্যাভ মানি, I have fame, I am young, I have a family, I have success, I have stability. Alhamdulillah, very good. 99.9% মানুষের মধ্যে 5টা সংমিশ্রণ নাই। টাকা থাকলে টাইম নাই, টাইম থাকলে টাকা নাই, 2টা থাকলে বয়স নাই। তুমি কখন এগুলা করবা? তোমার লাইফটা তো ছোট, তুমি বুঝতে বুঝতেই তোমার লাইফের 18 বছর 20 বছর শেষ। When do you achieve that? এটা এখন প্রেশার নেওয়ার কিছু নেই। অল আই এম সেইং ইজ প্রায়োরিটিটা সেট করো। তোমাকে খুব উপরে চলে যেতে হবে না, বাট প্রায়োরিটি সেট করো। পড়াশোনা করবো না, ফাইন, নলেজটা রাখো, কারণ তুমি মূর্খ হয়ে যেতে পারবে না। তোমার ডিগ্রি না থাকুক, তুমি কি মূর্খ হইতে চাও? না। সো ড্রপ আউটের কনসেপ্টটা আগে বুঝতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু ড্রপ আউট, ইউ হ্যাভ ফুল ফ্রিডম, তোমার ইচ্ছা, তোমার লাইফ, বাট রিপ্লেস ইট উইথ সামথিং বেটার, যেটা এর থেকে ইদার বেশি দিবে বা সমান আউটকাম দিবে। চাকরি না করলে বিজনেস করো, বিজনেস না করলে অনলাইনে ক্রিয়েটিভ কিছু একটা করতে হবে, তোমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, নাহলে হু আর ইউ এক্স্যাক্টলি। আচ্ছা, মানে অনেকে দেখা যায় যে আপনার পড়াশোনা ছেড়ে লাইক বিজনেস বা এন্টারপ্রেনারশিপ দিকে মুভ করে আর কি।
সো আপনার মতে অ্যাকচুয়ালি কি মানে এটা কি অ্যাকচুয়ালি ঠিক করা নাকি অ্যাকচুয়ালি পড়াশোনার আর ওই দুইটা একসাথে করা উচিত? যদি পারো অবভিয়াসলি দুইটা একসাথে করবা। আমি পারি নাই বিকজ আমার টাইমে কোনো ফ্যাকাল্টি ছিল না, কোনো ক্লাসরুম ছিল না, কোনো বই ছিল না যে আমার ইন্ডাস্ট্রিটাকে বিল্ড করতে হেল্প করবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এর থেকে বেশি টাইম দিয়ে কম খরচে অনলাইনে এবং দেশ বিদেশ ঘুরে আরও বেশি নলেজ গ্যাদার করতে পারবো, যেটা থেকে আমি পরে টাকা আর্ন করতে পারবো। অ্যান্ড অলসো আমি দেখছি যে আমি একটা ইউনিভার্সিটিতে যেই পরিমাণে টাকা অ্যান্ড টাইম ইনভেস্ট করবো ওইটার রিটার্ন আমি অনেক কম পাচ্ছি একটা চাকরি করে। সো ওই ইনভেস্টমেন্টটা আমি আমার ক্যারিয়ারের উপর দিয়ে আমি আমাকে ক্যারিয়ারের টপ অফ দ্য টপ ইয়েতে নিয়ে আসতে পারছি। It did not come out of a miracle. I had to work for it. Hard work করতে হবে। You do the work. পড়াশোনা করে যদি তুমি বিজনেস করতে পারো করো, যদি পড়াশোনা বাদ দিতে চাও পড়াশোনার ওই টাইমটা, ওই ফ্রাস্ট্রেশন, ওই স্ট্রেসটা বিজনেসের উপর দাও, you will get outcome. কেন পাবা না? অবভিয়াসলি। আচ্ছা, যেহেতু আমরা ম্যাথ স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি, সেহেতু আমি এটা আজ করবো যে লাইক এই স্টুডেন্ট মুভমেন্টের টাইমে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা বা যারা আর কি বেসিক্যালি মোস্ট অফ দেম যারা আর কি বেসিক্যালি হচ্ছে আপনার মানে সোশ্যাল মিডিয়াতে যারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল এতদিন, যাদেরকে আমরা এক্সপেক্ট করছি যে ওরা আমাদের পাশে এসে দাঁড়াবে, তারা আসে নাই, ঠিক আছে? এবং আপনি আনএক্সপেক্টেডলি আপনি অ্যাকচুয়ালি অনেক মানে গভীরভাবে আগে আসছেন, প্রত্যেকটা মানুষের মন আপনি অ্যাকচুয়ালি টাচ করছেন। তো এই মেন্টালিটি আপনার মধ্যে কিভাবে আসছে? আই ডোন্ট থিঙ্ক মেন্টালি এখানে দুইটা মানুষ আছে। দেখো, একটা হচ্ছে যে যারা বলতেছে উইচ ইজ ট্রু যে আমি বিং অ্যান আর্টিস্ট, আমার ফেস অনেক মানে পুরো বাংলাদেশে সবাই চিনে, আর আমি যখন একটা এরকম ডিরেক্ট গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়ায় যাচ্ছি, ইট টেক্স 1 সেকেন্ড টু ফাইন্ড মি আউট, অনেক রিস্কি অ্যান্ড ইউ লুজ এভরিথিং। ওই মোমেন্টে আমরা কেউ জানতাম না যে এই পতনটা হবে, কেউ জানতো না। অল উই নিউ ওয়াজ উই আর ডান। এখন উই স্টুড হিয়ার, নেক্সট থিং উই নো ইদার গুম নয়তো কিছু মানে লাইফ করা যাবে না, জাস্ট দেয়ার ইজ নাথিং ইয়ে। বাট আমরা কেউ জানতাম না যে পতন হবে। সো পতন যদি না হইতো, উই নো, এভরিবডি নোজ কি হইতো। সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে ওরা বলতেছে যে ও তো দাঁড়াইছে কি এমন করছে, খালি একটা টিয়ার শেলি তো খাইছে। অ্যান্ড আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি। হিয়ার্স মাই পয়েন্ট, যে যারা যারা এই কথাগুলো বলতেছে, শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সৌমিকরা ছিল, ফারাজরা ছিল, ঠিক আছে, উই ডিডন্ট ডু এনাফ। ইউ গাইজ হ্যাভ টু নাও কাম ফরওয়ার্ড টু মেক শিওর আমাদের মতো যারা আর্টিস্ট শুধু টিয়ারশেল খাইছে, এর বেশি কিছু করে নাই। নাও ইউ মেক দ্যাট প্লেস যেখানে তোমরা আরো বেশি কন্ট্রিবিউট করতেছো অ্যান্ড ইউ আর প্রোটেক্টিং ইউর কান্ট্রি, বিকজ আমরা পারতেছি না। বাংলাদেশে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে, তুমি যদি ফেসবুকে যাও, ফ্রাস্ট্রেটেড, কেন এত ট্রাফিক, কেন এটা হচ্ছে না, কেন ওইটা হচ্ছে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি সবচেয়ে বড় অবস্টেকেল ইজ গন নাও। এখন তোমরা নিজেরাই হেল্প করতেছো না, এখনো তোমরা ব্যান করা অটো রিক্সায় চড়তেছো, এখনো তোমরা ওভারব্রিজ ইউজ করতেছো না। Do you want Dr. Mohammad Yunus to come and request you, ভাইয়া উপরে উঠেন? পসিবল না। 20 কোটি মানুষের কাছে কে যাবে? ইম্পসিবল। যেরকম প্রত্যেকটা অফিসারের রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে, সিটিজেন রেসপন্সিবিলিটির কি হবে? ইউ ক্যানট জাস্ট সিট আমি বসে থাকলে হবে না, বসে থাকলে আমার এক্সপেক্ট করলাম হয়ে যাবে। আই এম 100% এগ্রি। অনেক কিছু এখনো হচ্ছে না, বাট হু ইজ হেল্পিং আস? কয়টা মানুষ আছে এখন বাকি যারা দুর্নীতিতে নাই? কম মানুষ। কারা হেল্প করতে হবে এখন? আমরাই। সো এখন টিয়ারশেল খাই না খাই, দাঁড়াই আর না দাঁড়াই, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস মাস্ট কন্ট্রিবিউট। ওই চিন্তা থেকে উই গট আউট যে মরি আর বাঁচি যাই হোক না কেন, দেশটাতে আমরাই কমপ্লেন করি, বাট আমরাই বসে আছি। বাসার সামনে চলে আসছে, যদি আমরা না যেতাম, কালকে আমার বাসায় এসে আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে যদি কেউ অ্যাটাক করতো, কার কাছে কমপ্লেন করতাম? কারণ আমি তো নিজে বাসায় বসে থাকতাম। সো আই হ্যাড টু গো আউট। এটা কিছু করে সবাইকে এটা নিতে হবে এই জায়গাটা, নাহলে বাংলাদেশ চেঞ্জ হবে না। সো এটাই হচ্ছে আই থিঙ্ক মেন্টালিটিটা। কোনো ধরনের লাইফ থ্রেট পাইছিলেন লাইক ওভার দ্য ফোন? অফকোর্স, অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি 18 আন্দোলনেও সেম হয়েছে, কয়েকবার পুলিশ তুলে নিয়ে গেছে, তো যত রকম অ্যাটাক দেওয়া সম্ভব হয়েছে। বাট আমি বললাম না যে আমার লাইফটা ইজ লাইক আ মিরাকল, মুভি। আলহামদুলিল্লাহ আমার মেন্টালিটিও আল্লাহ এমনভাবে স্ট্রং করে দিছে যে আমাকে কোনো কিছু আটকায় না। বাট ওই সেম অবস্টেকলসগুলো যদি তোমাকে বা এখানকার যে কোনো কাউকে দেওয়া হয়, তোমাকে আমি কথা দিলাম তুমি এদের ডিপ্রেশনে চলে যাবে না, তো নিজে জান নিয়ে নিবা। বিকজ দিস ইজ ইম্পসিবল যে এরকম একটা দেশে তুমি নিজের মতো করে চলা ট্রাইও করতে পারে, স্পর্ধাকে তোমাকে দিচ্ছে, ইম্পসিবল। এই 15 বছর পর ফাইনালি তুমি হয়তো এটা ট্রাই করতে পারো, বাট ওই টাইমে ফ্রিডম অফ স্পিচ ছিল না, কিছুই ছিল না, নাথিং, কিছুই ছিল না। ফ্রিডম অফ স্পিচ তো অনেক পরে, তোমার এক্সিস্টেন্স নাই, সিম্পল হিসাব। যেভাবে বাচ্চাদেরকে মারা হয়েছে, তুমি রাস্তায় যদি তোমাকে মারা হইতো, আমি এসেও তোমাকে বাঁচাতে পারতাম না। সো ইউ ডোন্ট এক্সিস্ট, তুমি সিটিজেন না। সো এটা তো মাত্র শুরু হচ্ছে এখন। উই মাস্ট অল, ইউ মি, উই অল মাস্ট বি ভোকাল। আমরা এখন অনেক লেট ব্যাক, খুবই লেজি আমরা, কেউ কিচ্ছু করতে না। এক্সপেক্ট করছে সেলিব্রিটিরা বলবে, আর্টিস্টরা বলবে, তোমরা কি করবা? সো মানুষকে ওইটা করতে হবে, তো সবাইকে না করলে হবে না। আচ্ছা, আপনার মানে যে এই যে এত সাহস নিয়ে যে আগায় গেলেন, ঠিক আছে, আপনার কি মনে হয় এটার পিছে কি আপনার অ্যাকচুয়ালি মানে স্যাভেজ মেন্টালিটির কোনো একটা হাত ছিল? I don't know what savage mentality is. I think I always stand up for the right cause. আমার নিজের পার্সোনালি
পার্সোনালিটি বা আমার ক্যারেক্টার, আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, আমারও অনেককে নিয়ে মতামত থাকতে পারে। দেশ নিয়ে তো মতামতের কিছু না, দেশ তো তোমার আমার সবার। এখন কেউ যদি তোমাকে মারতে আসে, আমি তোমাকে হেট করি আর না করি, তোমাকে তো বাঁচানো আমার দায়িত্ব। সো ওখানে মেন্টালিটি তো কিছু নেই, ইটস কমন সেন্স, লিটারালি কমন, বেয়ার মিনিমাম। সো এটাই আর কি। আচ্ছা, আপনাকে অ্যাকচুয়ালি অনেক ক্লোদিং ব্র্যান্ডে দেখা যায়, ঠিক আছে, আপনি অনেক ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করছেন এবং এখনো করতেছেন হয়তোবা, কিন্তু এর পাশাপাশি আপনি গুজবাম্পস অর্থাৎ নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড খুলে বসলেন। সো অন্যান্য ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করার সাথে সাথে আবার নিজের ক্লোদিং ব্র্যান্ডও খুললেন, লাইক ডোন্ট ইউ থিঙ্ক লাইক এটা একটু মানে একটু বিজনেস পার্সপেক্টিভ এটা একটু কম্পিটিটিভ হয়ে গেল? In a business world, it is conflict of interest. In my world, it's not. ওটাই বললাম না, তোমার ভ্যালু ক্রিয়েট করতে হবে, যে মানুষ জানে it's a conflict of interest, but still Salman sells, so they will still pay you to wear their products. And আমার নিজেরটা আমি রাখছিলাম গুজবাম্পস খুলছি নট ফর বিজনেস। তখন বাংলাদেশে ড্রপ শোল্ডার ছিল না, মানে ম্যানুফ্যাকচার করতো না, হয়তো ব্যাংকক থেকে নিয়ে আসতো, বাট কেউ ম্যানুফ্যাকচার করতো না। সো আই থট যে দূর পাওয়া যাচ্ছে না কোথাও ঠিক মতো, বাংলাদেশি সাইজও নাই, কোনটা লম্বা কোনটা বেশি ঠুলা, নিজেই বানায় নিজেও পড়লাম, বিক্রিও করলাম। ওইভাবে আসলে গুজবাম্পস আসছিল। তো তখন ড্রপ শোল্ডার আর কেউই সেল করতো না, যখন ফার্স্ট গুজবাম্পস আসে ম্যানুফ্যাকচার কেউ করতো না, উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান। বাট আমার আইডিয়াটাই আসে না অ্যাকচুয়ালি বাংলাদেশে তখন ওইভাবে আসছে, মানুষ জাস্ট বিলিভ করে না। বাংলাদেশ মানুষ অনেক পরে গিয়ে সবকিছু ট্রাই করে, বিকজ বাংলাদেশে যতক্ষণ না একটা জিনিস অলরেডি ট্রেন্ড সেট হয় তার আগে কেউ এক্সপেরিমেন্ট করতে ভয় পায়। বাট আমার কাছে মনে হয়েছে ইফ ইউ ডু নট ইন্ট্রোডিউস, এক্সপেরিমেন্ট হবে কেমন? সো ওটাই করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন ইউ গো টু এভরি দোকান দেয়ার ইজ ড্রপ শোল্ডার, লাইক দ্যাটস দ্য নিউ ট্রেন্ড। সো আলহামদুলিল্লাহ ওখান থেকে শুরু করা। বাট বিজনেস ওয়াইজ আমি পার্সোনালি মনে করি যে আমার বিজনেস নলেজ কম, আই এম নট এ বিজনেসম্যান, মানে আমার রক্তে ব্যবসা নাই, এটা আমি যেটা বলি সবসময়। আর ব্যবসা করতে হলে অ্যাটলিস্ট খুব ইম্পর্টেন্ট, ব্যবসাকে টাইম দিতে হয়, ওটাকে ডিসেন্ট কি বলে মাইক্রো ম্যানেজমেন্ট করা যাবে না, যেটা আমি সবসময় করার চেষ্টা করি, ওটা ভুল। সো ব্যবসা এখন শেখার ট্রাই করতেছি, দেখি কি হয়। ওই ওয়ার্ল্ডে একটু লেজিনেস কাজ করে আর কি? না, লেজিনেস একদমই কাজ করে না, ওই যে বললাম না রক্তে ব্যবসা নেই, ব্যবসার পালস বুঝি না। আচ্ছা, আমি ব্যবসায় যদি অনেক টাইম দিই ডেফিনেটলি ব্যবসা ভালো করবে, বাট এটা ব্যবসা না। ব্যবসা হচ্ছে যখন তোমার অনুপস্থিতিতেও ব্যবসা ওর পেসে রান করতেছে, দ্যাট ইজ আ সফল ব্যবসা। তোমার যদি প্রতিদিন নিজেকে টাইম দিতে হয় তাহলে তুমি একটা লেবার, তুমি ব্যবসায়ী না। সো ওই জিনিসটা আমি এখন ফিগার আউট করার ট্রাই করছি। আচ্ছা, আপনার এই বিজনেস সেক্টরটাতে অ্যাকচুয়ালি দিশাপুর রোল কি, মানে হাউ ডাজ শি ওয়ার্ক? আমার যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল টাইম অনেক নষ্ট। তার সবচেয়ে বেশি আমার যেটা অসহ্য লাগে সেটা হচ্ছে ফোনে কথা বলতে, মিটিং করতে আমি একদম অপছন্দ করি। কারণ যে জিনিসটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে এক লাইনে শেষ করা যায়, ওটাকে মানুষ 40 মিনিটের মিটিং এর জন্য ফিজিক্যালি মিট করতে চাইতো, কথা বলতে চাইতো। দিশার সাথে যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট, আমার প্রত্যেকটা ডিডস, সব কিছু বিজনেস ওয়াইজ, ফাইন্যান্সিয়াল ওয়াইজ, এই পুরো সেক্টরটা হচ্ছে এখন ও দেখে। সুবিধা যেটা হয়েছে এখন আমার পুরা টাইমিংটা, এই যে 24 ঘন্টা টাইম পুরোটা হচ্ছে খালি প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভিটিতে আমি দিতে পারি। সো ওইটাতে হচ্ছে মানে ও একটা অনেক বিশাল বড় ভূমিকা, বিকজ মাথা ফ্রি না থাকলে ক্রিয়েটিভিটি আসবে না, একদম আসবে না। আচ্ছা, আপনাকে যদি ধরেন আমি আপনাকে একটা পাওয়ার দিয়ে দিলাম যে বাংলাদেশের ইন্টায়ার বিজনেস সেক্টর অ্যাকচুয়ালি আপনার হাতে, আপনি যেই কমান্ড দিবেন সবকিছু ওইভাবেই কাজ করবে। সো আপনি আমাকে অ্যাকচুয়ালি মানে 5টা সিস্টেম দেন, যেই 5টা সিস্টেম অ্যাকচুয়ালি আপনি চেঞ্জ আনতে চান। না, আমি এইটা সবার আগে যেটা করবো, যখন আমাকে ক্ষমতাটা দেওয়া হবে আমি নিজে এটাতে কোনো রোল প্লে করবো না। সবার আগে বাংলাদেশের 5 জন এমন মানুষকে নিব যে বাংলাদেশের বিজনেস সেক্টরে অ্যাকচুয়ালি ভূমিকা পালন করে, প্রচুর পরিমাণে নলেজ আছে, যে স্টার্ট আপ বিজনেস না, যে নিজের টাকা ইনভেস্ট করে বাংলা ব্যবসা হোক, প্রপার ব্যবসা হোক করে অ্যাকচুয়ালি সফল ব্যবসা হয়েছে, অন্যের টাকা দিয়ে না, নিজের টাকা থেকে টাকা মেক করছে, এরকম মানুষকে না আমি আগে পলিসির প্রবলেমগুলো ডিসকাস করবো, ওদেরকে আমার অ্যাডভাইজার্স বানাবো, অ্যান্ড দেন ওরা যেগুলো অ্যাডভাইস করবে আমার পাওয়ারকে আমি ইউটিলাইজ করে ওই অ্যাডভাইসগুলোকে ইমপ্লিমেন্ট করবো। বিকজ বাংলাদেশের প্রবলেমটা আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে মানে আমি ক্ষমতাকে চেঞ্জ করার ট্রাই করি, এটা ভুল। একটা কিং যে থাকে, ওই কিংয়ের অনেক অ্যাডভাইজার্স থাকে, ওদের থেকে শুনে, আর্টিস্ট থাকে, থাকে বিভিন্ন কনসালটেন্সি থাকে, শুনে তারপর কিংরা জাস্ট জাজ করতো। সো বাংলাদেশ ওই জিনিসটা নেই, এখন হচ্ছে মনে করেন আমি নায়ক, আমি সব। দেখবা যে কেউ ক্ষমতা পাইলে একদম মুখটুক গম্ভীর হয়ে যায়, অ্যাজ ইফ নেতা একটা ভাবনা, মানে মনে করে যে সিরিয়াস না হলে হয়তো দেশ চালানোই যায় না। কনসেপ্টটা থেকে বের করতে হবে, দেশ চালানো খুবই ইজি ব্যাপার। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট হেল্প পিপল। কমপ্লিকেটেড তখন হয় যখন তুমি হেল্প করার মাধ্যমে নিজের কোনো বেনিফিট নিতে চাও, তখন কমপ্লিকেটেড হয়ে যায়। ইটস ইজি, সব পলিসি চেঞ্জ করা 1-2 ব্যাপার। ইউ সিট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, দ্য পলিসি মেকার্স, যা তোমার ডিউ ডিলিজেন্স কমপ্লিট করো, উইথ টাইম, ফিউ মান্থস, সব ডান। ইটস নট আ বিগ থিং। আচ্ছা, রিসেন্টলি একটা পোস্ট দেখতেছি আর কি, যেটা হচ্ছে বেসিক্যালি যে আপনি নাকি ন্যাশনাল সিটিজেন্স কমিটির একটা অংশ হয়েছেন, ঠিক আছে, এবং কিন্তু এটার ব্যাপারে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে ক্লিয়ারলি তেমন একটা ক্লারিফিকেশন মোস্টলি আসে নাই। সো এটার ব্যাপারে আসলে কি বলতে চান, মানে অ্যাকচুয়ালি হইছে নাকি এটা? ওই সময় আসলে আমি ফ্লাইটে ছিলাম, আমি জানতাম না। সো ফ্লাইটে থাকার পর যেটা হয়েছে যে আমরা যেহেতু টেক অফ করবো তখন জিজ্ঞেস করেছে হ্যাঁ নাকি না, তো আমি জানিও না কি হচ্ছে। আমি বলছি ওকে অ্যাফার্মেটিভ, বাট আমরা নেমে কল দিচ্ছি, বিকজ আমি এখন শিওর না, বাট তাড়াহুড়োর মধ্যে কল দিচ্ছি।
তো নামার পর ততক্ষণে মেবি প্রেস রিলিজ হয়ে গেছে বা এরকম কিছু একটা। তো যখন প্রেস রিলিজ হয়েছে তারপর হচ্ছে আমরা কথাবার্তা বলে ওদের সাথে 2-3টা মিটিং হয়। দ্য রিজন কেন আমি ডিরেক্টলি হ্যাঁ বলি না ইজ বিকজ আই ফিল লাইক লক্ষ লক্ষ মানুষ তখন আমাকে রেসপন্সিবল ধরবে ওদের ফিউচারের জন্য, বা একটা অনেক বড় আমার শোল্ডারে চলে আসে। অ্যান্ড আমি বিলিভ করি যে ক্ষমতা এমন একটা জিনিস যেটা হচ্ছে যার কাছে নাই, টাকার মতো পাইলে অনেক ভালো, লোভ লাগে, ওটাকে ব্যবহার করতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ যেহেতু আমার টাকার কোনো ঘাটতি ছিল না, আমি ফেম অনেক আগে পেয়ে গেছি, আমার একটা ভয়েস আছে, মানুষ কথা শুনে ইনফ্লুয়েন্স শুনে, সো ক্ষমতা বা টাকার আমার কোনো এরকম গ্রিড নাই। সো নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে আমি ওখানে কী করতে পারি। সরি আমি একটু ইয়েটাকে অফ করে দিই। সো যেহেতু ক্ষমতা বা টাকার কোনো ইচ্ছা বা ওরকম গ্রিড ছিল না, এখানে আমি কি করতে পারি এই কমিটি থেকে। সো আমার জাস্ট একটা টেনশন যে আমি ঢুকলাম কমিটিতে, একটা মেম্বার হইলাম, বাট আমি যদি কোনো চেঞ্জ আনতে না পারি, আমি যদি কোনো রকমের অ্যাকশনস না নিতে পারি, তাহলে এই কমিটি মেম্বার হয়ে একমাত্র ওই যে হাইপ উঠা বাদে, মানুষের প্রশংসা বাদে, আমি আসি, ওইটা দিয়ে লাভ নেই। সকল এতদিন পাতি নেতার মতন কাজ করলে আর কি। হ্যাঁ, আমি ওটা চাই না যে পিছনে ভাই ভাই করে মানুষ বলে ভাই আমি আছি, ওটা চাই না। আমি চাই যে আমার একটা কথা যদি কোনো ছোট হেল্প হয় তাও হোক, বাট আমি অনেক বড় কথা বললাম, খালি ভাই ভাই হইলো, অনেক পোস্ট শেয়ার হইলো, বাট কোনো কাজের কাজ হইলো না, তাহলে ওটা আমার মনে হয় যে দরকার নেই। থার্ড অ্যান্ড ফাইনাল রিজন হচ্ছে আমি ভাই এন্টারটেইনার মানুষ, প্যাশন খুব পছন্দ, আমি লাইফটাকে এনজয় করতে চাই, আমি আমার যেগুলো পছন্দ ওগুলো করতে চাই। অনেক মানুষ পছন্দ না করতে পারে যে আমি অ্যাজ দেয়ার সামওয়ান রিলায়েবল পারসন যে একে রিপ্রেজেন্ট করে, সো ওদেরকে আমি রেসপেক্ট করতে চাই। যদি মানুষ না চায় আমি এখানে এই কমিটিতে থাকি, আমি থাকবো না। সো ওই টাইমটা আমি আসলে পাই নাই, বিধায় আমি কোনো অ্যান্সার দিতে পারি নাই। 2-3টা মিটিং হয়েছে, আমরা আজকে হোপফুলি একটা অ্যান্সার দিব, কথা চলতেছে আমাদের টিমের সাথে, এটাই আর কি। আচ্ছা, যেহেতু মার্কেটিং নিয়েও আমরা কথা বলছি এবং বিজনেস স্ট্র্যাটেজি নিয়েও আমরা কথা বলছি, সো এখন আপনার পার্সোনাল লাইফ নিয়ে একটু আসি, ঠিক আছে? সো বেসিক্যালি দেখা গেছে যে আসলে আপনার পার্সোনাল লাইফের দিকে আপনার লাভ লাইফটা অনেক ইন্টারেস্টিং, আগেও ছিল এখনো আছে। সো আপনার আগের যে লাভ লাইফ যেটা ছিল ওইটার ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করছিল? না, আমার ফ্যামিলির সাথে আমি থাকি না প্রায় অনেক বছর হয়ে গেছে। নাম্বার ওয়ান, আমার লাইফে আমি কখনো কাউকে কোনো দিতে দেইনি, মানে সে দিতে দিই না। আমি সবসময় বলছি যে আমি আমার প্রত্যেকটা রেসপন্সিবিলিটি নিজে নিব, পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, আমার প্রবলেমস হোক, সব নিজে সলভ করব। বাট এই ক্ষেত্রে আমাকে কেউ কথা বলতে পারবে না। দরকার হলে আমি আমার ফ্যামিলি যারা এক্সটেন্ডেড মেম্বার্স তাদের সাথেও কানেকশন রাখবো না, ইফ দে ফিল লাইক যে সালমান কি করতেছে এইসব। তো আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ইউর সেলফ। লাভ লাইফ আগে কখনো ছিল না, রিলেশনশিপস ছিল, ডেটস ছিল, বিভিন্ন ধরনের কি বলবো কনসেপ্ট অফ রিলেশনশিপস ছিল, লাভ কখনো ছিল না। লাভটা আমরা মনে করি কি যে কোনো রিলেশনশিপ যত দেরি হবে ওটাই মনে হয় লাভ। আমার কাছে লাভ আসছে হচ্ছে দিশা আসার পর, আমার বাচ্চারা আমার লাভ, আমার ওয়াইফ আমার লাভ। ওরা আমাকে যে লাভটা দেয় উইদাউট এনি কন্ডিশনস, দ্যাট আনকন্ডিশনাল লাভ, দ্যাট ইজ লাভ। এটা কখনো আমার লাইফে আগে ছিল না। ফ্যামিলি টাইম, একসাথে বসে খাবার খাওয়া, ফ্যামিলির সাথে ডিসকাস করা, খেলাধুলা করা, ওগুলা কখনোই আমি এক্সপিরিয়েন্স করতে পারি নাই। এগুলো আলহামদুলিল্লাহ এখন শিখতেছি। যেমন আমি কখনো হাগ করতে পারতাম না কাউকে, আমার লজ্জা লাগতো, বিকজ আমাদের ফ্যামিলিতে ওই ট্রেডিশনটা নাই। সো আমাকে দিশা বাচ্চারা শিখাইছে যে হাউ টু হাগ, হাউ টু সে আই লাভ ইউ। হ্যাঁ, তো আমি আই লাভ ইউ বলতে মানে বলতে চাই, বাট মুখ দিয়ে আসে না। সেইগুলো আলহামদুলিল্লাহ ওরা আমাকে শিখায়। আলহামদুলিল্লাহ আমি ইভলভ করা ট্রাই করতেছি। শর্ট টেম্পার ছিলাম, টেম্পার আস্তে আস্তে কমতেছে, নেগেটিভিটি আস্তে আস্তে ডিল করা শিখতেছি। হ্যাঁ, সো যত তোমার বয়স বাড়বে, যত তুমি জিনিসপত্র এক্সপিরিয়েন্স করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকনলেজ করা যে তোমার ফল্ট কি। মানুষ যদি এক্সপেক্ট করে যে তুমি ফ্ললেস হবা, ওটা ভুল। তুমি যদি ফ্ল থেকে ওটাকে ডিফেন্ড করা ট্রাই করো, ওটাও ভুল। ফার্স্ট অ্যাকনলেজমেন্ট, এটা আমার ভুল আছে আমি জানি, হয়তো ঠিক হবে না, হয়তো ঠিক হবে, বাট অ্যাকনলেজমেন্টটা ফার্স্ট। আগে নিজের মনের মধ্যে ঢুকানো উচিত, আমি একটা ভুল করছি, গিল্ট ফিল রাখা উচিত। গিল্টি না হও, বাট জানো যে আমি গিল্টি না, বাট আমি ভুল করছি, এটা সত্যি কথা, এটা আগে মানতে হবে। ওই শক্তিটা খুব ইম্পর্টেন্ট। ওটা যতদিন না তুমি পারবা, তুমি মানুষের গ্রো করতে পারবা না। সো অ্যাকনলেজমেন্ট ফার্স্ট। আচ্ছা, আপনারা যে বললেন যে কনসেপ্ট অফ রিলেশনশিপস, তো দিশাপুর সাথে যখন অ্যাকচুয়ালি আপনার বিয়ের কথাবার্তা যখন চলতেছিল, বা যখন আর কি আপনারা একটা বন্ডিং ক্রিয়েট হইতেছিল, সেই সময় কি অ্যাকচুয়ালি এই প্রবলেমসগুলো কি মানে আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট করার চেষ্টা করছিল? না, দ্য হোল রিজন ওয়াই আই ম্যারিড দিশা অ্যান্ড নোবডি এলস ইজ বিকজ দিশা কোনোদিন তো আমার থেকে কোনো কন্ডিশন দেয় নাই তুমি চেঞ্জ হও। কারণ মানুষ কি বলে, মানুষ কিন্তু সবসময় বলে যে বিয়ের পর সালমান চেঞ্জ হয়েছে। আমি কিন্তু চেঞ্জ হই না, আমি সেম সালমানই আছি। বিয়ে তো একবারই করছি, তো বিয়ে করলে আমি কেমন থাকতাম, হাজবেন্ড হিসেবে আমি কেমন, বাবা হিসেবে আমি কেমন, ছেলে হিসেবে কেউ তো জানে না, কেউ তো ওই চান্সটা দেওয়া নাই, বিলিভও করেনি। এবার দিশা বিলিভড ইন মি, ও আমাকে একবারও বলেনি তুমি বিয়ে করলে এটা করতে হবে, তুমি ওরকম হলে এরকম চেঞ্জ করতে হবে, তুমি এইটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তোমার পাস্ট এরকম, নাথিং। আমি অ্যাজ এ হিউম্যান বিং ভিতর থেকে যেমন শি হ্যাড ফুল ফেথ ইন মি, আমিও কনফিডেন্স পাইছি যে না, সামবডি ইজ দেয়ার যে আমাকে কোনোদিন জাজ করে না। কারণ আগে অনেক মানুষ অনেক কথা বলতো, এখনো তুমি যদি সেম কথাগুলোই বলে, দিশা কখনো ওগুলো তো মেনশনই করে না, শি অলওয়েজ অ্যাপ্রিশিয়েটস মি। আচ্ছা, দেখা গেল যে এই
রিলেশনশিপটা শুরুর দিকে কেউ কি অ্যাকচুয়ালি আপনার ধরুন থাকে না যে লাইক ফ্রেন্ডশিপের মধ্যে গাদ্দার থাকে, কিন্তু তো দেখা গেছে যে কিছু ফ্রেন্ড দেখা যায় যে মানে গার্লফ্রেন্ডের কাছে গিয়ে কান ভরে যে ও তো আগে এমন ছিল, ও তো এরকম ছিল। তো এরকম কি অ্যাকচুয়ালি দিশাপু ফেস করছে? দিশা ফেস করে নাই। আর দিশাকে হ্যাঁ মানে শুরুর দিকে বিয়ে করার আগে সবাই বলছে আমার তোমার টাইম নষ্ট করতেছে, করো না, বিয়ে করো না, হি ইজ নট এ গুড গাই, হ্যান ত্যান, পাস খারাপ, অনেক কিছু বলছে। বাট দিশা কখনো ওই যে বললাম না, পাত্তা দেয় না আর কি। শি হ্যাজ ফুল ফেথ ইন মি। অ্যান্ড এমন হয়েছে বিয়ের পর যেসব মেয়েরা হয়তো আমাকে পাঠাচ্ছে যে দে স্টিল ওয়ান্ট টু ডু সামথিং, আমার ওয়াইফকে বলবে না, দিশাকে আমি নিজের থেকে এগুলো বলছি। আমাদের মধ্যে ফুল ফেথ ট্রান্সপারেন্সিটা আসছে যে আমরা কখনো এমন নয় যে ওর থেকে আমি কিছু লুকাচ্ছি, ও আমার থেকে লুকাচ্ছে, নাথিং, কোনো এক্সপ্লেনেশন নাই, জাস্টিফিকেশন, কোনো রকমের তর্কাতর্কি নাই, মিসআন্ডারস্ট্যান্ডিং, নাথিং, ফুল পিসফুল রিলেশনশিপ আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম তো বিয়ের আগে আমরা মানে আমি খালি বলছি আমি দোয়া করছি যে আল্লাহ আমি মানে এখন যদি সাইন থাকে যে আমি ভুল করতেছি, গিভ মি আ সাইন, বাট যদি বিয়েটা হয় তার মানে ইটস ইয়োর সাইন যে ইউ আর প্রোটেক্টিং দিস ম্যারেজ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড দিস ম্যারেজ ফর আ লং টাইম। এখানে পুরোপুরি আল্লাহর আমি ক্রেডিট দিব যে ইটস আ ব্লেসিং। একটা ভালো সম্পর্ক, পিসফুল সম্পর্ক পাওয়া ইজ আ ব্লেসিং। এটা খুব কম দেখছি আমি, অনেক কম, আমার লাইফ টাইম আমি খুব কম দেখছি। বেসিক্যালি দ্যাট ওয়াজ অল অফ আওয়ার কোশ্চেনস। সো আপনি যদি একদম লাস্টে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলতে চান। ওই যে দর্শকদের যেটা বললাম যে এখন বাংলাদেশের যে কন্ডিশন, আমাদের সবাইকে আসলে এখন স্টেপ আপ করতে হবে। আমি বলতেছি না যে মাঠে নেমে রাস্তায় গাড়ি ঠিক করতে, ওগুলো না, আমি বলতেছি যে ইউ নিড টু রেজ ইউর ভয়েস। আমাদের সবার ফেসবুক প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। দেখেন আমি বা যে কোনো আর্টিস্ট যদি একটা পোস্ট শেয়ার করি, আমরা এক্সপেক্ট করি আমাদের কথা অনেক মানুষ শুনে, একদমই না। এবার বন্যা গেল, ইনফ্লুয়েন্সাররা কিছু করেনি, যা করছে জনগণ করছে। এবার আমাদের যে গণঅভ্যুত্থান হলো, ইনফ্লুয়েন্সাররা কিছু করেনি, সব জনগণ করছে। পুলিশ কিছু করেনি, র্যাব কিছু করেনি, আর্মি কিছু করেনি, গভর্নমেন্ট কিছু করেনি, পুরা জিনিসটা নিরস্ত্রভাবে জনগণ করছে। সো এখানে ডু নট ওয়েট ফর গভর্নমেন্ট, পুলিশ, অফিসার্স, ইনফ্লুয়েন্সার্স, আর্টিস্ট না, আমরা একজন একজন করেই যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে, একজন একজন করে নতুন বাংলাদেশ আরামসে আরামসে ইজিলি হবে। এখন তো কোনো অবস্টেকেলও নাই। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট রেজ ইউর ভয়েস মিনিমাম। বাট আমরা যে চুপচাপ বসেই থাকি আর কমপ্লেন করি, ইটস নট গোইং টু হেল্প। আচ্ছা, এই যে বন্যার মাঝখানে এই যে কিছু ট্যুর পার্টি বেরিয়েছিল আর কি, ঠিক আছে, টাকা তুলে দেখা গেছে 40,000 টাকা তুলছে, তার মধ্যে 30,000 টাকা দিয়ে তারা গেছে, 10,000 টাকা মাত্র দিছে বন্যার্থ মানুষের জন্য। তো এদের আসলে কি রিপ্লাই দেওয়া উচিত আপনার মতে? কোনো রিপ্লাই দেওয়া উচিত না। এই যে যেদিন থেকে এটা নিয়ে কথা হয়েছে তার পরের দিন থেকে সব বন্যা ভিডিও ব্লগ বন্ধ। এটাই তো হয়, বিকজ ওর এখন আর পাওয়ার কিছু নেই। বাট ব্লগ বন্ধ হয়েছে মানে কি বন্যার্থদের সাহায্য বন্ধ হয়েছে? না, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সো ডু নট ওয়েট ফর আ পার্টিকুলার গ্রুপ অর পার্সন টু কাম অ্যান্ড হেল্প। যদি হেল্প করতে হয় তুমি বলো যে ভাই আমি কোনো আর্টিস্ট না, আমি এটা করতে চাচ্ছি, তোমরা আসো, তোমারটা দেখে আরেকজন শেয়ার দিবে, আরেকজন, এইভাবেই ছোট ছোট ফাউন্ডেশন ক্রিয়েট করে একটা মানুষ জায়গায় গেছিল। একটা দেশের নাগরিক দিয়ে দেশটা রিপ্রেজেন্ট হয়, দেশের আর্টিস্ট দিয়ে না কিন্তু। সো নাগরিক হয়ে আমাদের আগে মডেল সিটিজেন হতে হবে, এছাড়া বাংলাদেশ চেঞ্জ হবে না। সো যতক্ষণ না তুমি নিজে কোনো পার্টিসিপেশন করতেছো, ডু নট কমপ্লেন অ্যাবাউট বাংলাদেশ, সিম্পল হিসাব এটাই। আচ্ছা, সো থ্যাংক ইউ সালমান ভাই আমাদের শোতে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম। সো ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটি নতুন এপিসোড নিয়ে। আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। টিল দেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা ছবি পাইছি, বুঝছেন, মার্কেটিং এর, মানে আপনি এটা কি মার্কেটিং করলেন? এটা কি আসলে মানে আপনি তুলছেন, কে তুলছে? পিকচার আমি তুলছি। হ্যাঁ, পিকচার আমি তুলছি। এটা আপনি তুলছেন? হ্যাঁ। এই এডিটটা কে করছে জানেন নাকি? কোন তুই করছিস হয়তো। না, আমি কেন করব? তোদের কি করছে তাহলে?